স্বাগত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দেশ বাণিজ্য সংবাদে, সঙ্গে আছে আমি সাদিয়া লাবনী। অর্থ পাচার ইস্যুতে বিশেষ তদন্ত চলছে দেশের 6টি বড় ব্যবসায়ী গ্রুপের বিরুদ্ধে। পাচার করা অর্থ উদ্ধারে ব্যাংকগুলোকে আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে এনডিএ চুক্তিতে জোর দিতে তাগিদ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 6 গ্রুপের মধ্যে রয়েছে এস আলম গ্রুপ, আরামিড, শিকদার গ্রুপ, বেক্সিমকো, অরিয়ন ও নাসা গ্রুপ, যাদের লুটপাটে চরম আর্থিক সংকটে অন্তত 28টি ব্যাংক। এ 6টি গ্রুপের মোট ঋণের পরিমাণ প্রায় 3.5 লাখ কোটি টাকা, যার বেশিরভাগই এখন খেলাপি। বিস্তারিত প্রতিবেদনে। নতুন করে আলোচনায় দেশের বড় 6টি শিল্পগোষ্ঠী, যাদের লুটপাটে প্রায় দেউলিয়ার পথে দেশের অন্তত 28টি ব্যাংক। 6 শিল্প গ্রুপের শুরুতেই নাম আছে চট্টগ্রামের বিতর্কিত ব্যবসায়ী সাইফুল আলমের এস আলম গ্রুপ। এর পরেই আছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর আরামিড গ্রুপ, প্রয়াত জয়নুল হক শিকদারের শিকদার গ্রুপ, সালমান এফ রহমানের বেক্সিমকো, অরিয়ন গ্রুপ আর নাসা গ্রুপ। বিগত সরকারের আমলে ব্যাংক দখল, লুটপাট, আর্থিক অনিয়ম সহ নানা অপরাধে যুক্ত থাকার অভিযোগ রয়েছে এসব শিল্প গ্রুপের বিরুদ্ধে। 6টি শিল্পগোষ্ঠীর মোট ঋণ ছাড়িয়েছে 3.5 লাখ কোটি টাকার বেশি। এসব ঋণের বড় অংশ খেলাপি হয়ে গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট ব্যাংকগুলো। পাচার করা অর্থ উদ্ধারে গঠিত টাস্কফোর্সের অভ্যন্তরীণ প্রতিবেদন অনুযায়ী সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর আরামিড গ্রুপের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে 9টি ব্যাংক। এসব ব্যাংক থেকে গ্রুপটি প্রায় 17,000 কোটি টাকা ঋণ নিয়েছে, যার পুরো অংশ এখন খেলাপির খাতায়। এস আলম গ্রুপের কারণে 13টি ব্যাংক ক্ষতিগ্রস্ত। এই গ্রুপের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইসলামী ব্যাংক ও একীভূত 5 ব্যাংক। ব্যাংক খাতের আরেক মাফিয়া সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের বেক্সিমকো গ্রুপের কারণে 14টি ব্যাংক আর্থিক ঝুঁকির মধ্যে পড়েছে। শিকদার গ্রুপের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে 11টি ব্যাংক। নজরুল ইসলাম মজুমদারের নাসা গ্রুপের জন্য সংকটে পড়ে 11টি ব্যাংক। অরিয়ন গ্রুপের কারণে ক্ষতির মুখে পড়েছে 12টি ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বলছে, ক্ষতিগ্রস্ত ব্যাংকগুলোর পাচার করা অর্থ ফিরিয়ে আনতে এরই মধ্যে আন্তর্জাতিক একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট সই করেছে। পাচারকৃত অর্থ উদ্ধার সময় সাপেক্ষ হলেও আশাবাদী নিয়ন্ত্রক সংস্থাটি। আমরা সাজেস্ট করছি কিছু গ্লোবাল প্রতিষ্ঠান আছে যাদের সাকসেস স্টোরি আছে স্টোলেন অ্যাসেট রিকভারি, যেটা ক্রস বর্ডার, দ্যাট ইজ দেশের সীমান্ত পার হয়ে অন্য দেশে চলে গেছে, সেখান থেকে টাকা নিজের দেশে ফেরত আনার অভিজ্ঞতা আছে। সেই সকল প্রতিষ্ঠানের সাথে আপনারা একসাথে কাজ করতে পারেন এবং তাদেরকে ব্যবহার করলে আশা করি আপনারা এই যে টাকাগুলো দেশের বাইরে চলে গেছে ফেরত আনতে পারবেন। এসব লুটেরাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হলে জনগণের মধ্যে আস্থা ফিরবে না বলছেন বিশেষজ্ঞরা। অর্থ পাচারকারীদের সার্বক্ষণিক চাপে রাখার পরামর্শ তাদের। এই সমস্ত ব্যবসায়ীদেরকে চাপে রাখা, যাতে করে টাকা তারা বুঝতে পারে যে টাকা ফেরত না দিলে আমার কোনো গতি হবে না, আমি অ্যাটলিস্ট বাংলাদেশে বিজনেস দাঁড়া করাতে পারবো না। এই কথা যদি তাদের কাছে মেসেজ যায়, তখন যারা বিজনেস করবে তারা সৎ পথে থাকবে। কারণ টাকা পাচার যেটা হয়েছে এমন এক সময় হয়েছে যখন আসলে বাংলাদেশ ব্যাংক অথবা তাদের ব্যাংক ম্যানেজমেন্ট কেউই তাদের দায় দায়িত্ব পালন করে নাই। ছাত্র জনতার আন্দোলনের মুখে 2024 সালের 5 আগস্ট পতন হয় আওয়ামী সরকারের। ওই বছরের সেপ্টেম্বরে দেশ থেকে পাচার হওয়া সম্পদ উদ্ধার ও ব্যবস্থাপনার জন্য আন্তঃসংস্থা টাস্কফোর্স পুনর্গঠন করে অন্তর্বর্তী সরকার। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা। দেশের অর্থনীতিতে সরকার কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপে যাবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এর পাশাপাশি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের নিয়োগেও হস্তান্তরের বাইরে থাকবে। মঙ্গলবার রাজধানীর এক হোটেলে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক গভর্নর বলেন, 30 জুনের পর লেনদেনে বাংলা কিউআর কোড ব্যবহার বাধ্যতামূলক। দেশের 39টি বাণিজ্যিক ব্যাংক নিয়ে বাংলাদেশে প্রথমবারের মতো চালু হলো প্রাতিষ্ঠানিকভাবে পরিচালিত ভেঞ্চার ক্যাপিটাল প্ল্যাটফর্ম। ফান্ডটি সিড, লেট সিড এবং সিরিজ এ পর্যায়ের স্টার্ট আপে বিনিয়োগ করবে। বাংলাদেশ স্টার্ট আপ ইনভেস্টমেন্ট কোম্পানি BSIC আয়োজিত অনুষ্ঠানে এ প্ল্যাটফর্মের প্রথম ফান্ডের উদ্বোধন করা হয়। 425 কোটি টাকা সমমূল্যের প্রায় 35 মিলিয়ন মার্কিন ডলার প্রতিশ্রুত মূলধন নিয়ে যাত্রা শুরু করলো এই প্ল্যাটফর্ম। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মুস্তাকুর রহমান জানান, দেশের অর্থনীতিকে ক্যাশলেস সোসাইটিতে রূপান্তরের লক্ষ্যে আগামী 30 জুনের পর থেকে লেনদেনের ক্ষেত্রে বাংলা কিউআর কোড ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে। ক্যাশলেস সোসাইটির গল্প আমরা অনেকদিন শুনেছি, এবার আমরা সেটাকে একটা বাস্তবে রূপ দিতে চেষ্টা করব। আপনারা জানেন আমাদের এখানে বিভিন্ন ধরনের কিউআর কোড ইউজ হয়, প্রোপ্রাইটারি কিউআর কোড অনেকেরই আছে। 30শে জুনের পরে
কোনো ধরনের প্রোপ্রাইটারি কিউআর কোড থাকবে না। বাংলাদেশ ব্যাংকের যে কিউআর কোড, কিউআর কোড, সেটা ছাড়া অন্য কেউ কোনো কিউআর কোড ব্যবহার করতে পারবেন না। এ সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শৃঙ্খলা ফেরাতে দেশের আর্থিক খাতে কোনো হস্তক্ষেপ করবে না সরকার। আমরা কিন্তু এখানে সিদ্ধান্ত নিয়েছি অর্থনৈতিক সেক্টরে, ফিনান্সিয়াল সেক্টর সহ রিলেটেড ইকোনমিক সেক্টরে আমরা কোনো ধরনের রাজনৈতিক ইন্টারফারেন্সে যাব না, কোনো ধরনের রাজনৈতিক অ্যাপয়েন্টমেন্ট হবে না। আই ক্যান অ্যাসিওর ইউ দিস ইজ নট এ পলিটিক্যাল স্টেটমেন্ট। আই এম সেইং this is the decision of the party, this is the decision of the government, this is the decision of the Prime Minister of Bangladesh. দেশের ব্যাংকিং খাত সহ পুঁজিবাজারের সমস্যা সমাধানের পাশাপাশি দেশি বিদেশি ফান্ড আনতে সরকার কাজ করছে বলেও উল্লেখ করেন অর্থমন্ত্রী। And the government is also setting aside a fund. আরাফাত ইসলাম, দেশ টিভি, ঢাকা। বিদেশি উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর কাছ থেকে 190 কোটি মার্কিন ডলার ঋণ নিতে যাচ্ছে সরকার। টাকার অঙ্কে যা 23,360 কোটি 5 লাখ টাকা। তবে উদ্বেগের বিষয়, প্রস্তাবিত অর্থের মধ্যে প্রায় 160 কোটি মার্কিন ডলার পেতে মানতে হবে বেশ কিছু কঠিন শর্ত, যা দেশের অর্থনীতিকে আরও চাপে ফেলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এজন্য রাজস্ব আয় বাড়ানো এবং ব্যয় সংযমী হওয়ার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। আরাফাত ইসলামের রিপোর্ট। উন্নয়ন সহযোগীদের কাছ থেকে মোট 1.9 বিলিয়ন ডলারের 5টি ঋণ প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। এর মধ্যে প্রায় 1.6 বিলিয়ন ডলারই কঠোর শর্তযুক্ত বা নন কনসেশনাল ঋণ, যার বড় অংশই বাজেট সহায়তা হিসেবে ব্যবহার হবে। সংশ্লিষ্টরা জানান, অনুমোদিত ঋণের মধ্যে প্রায় 1.3 বিলিয়ন ডলার সরাসরি বাজেট সহায়তায় ব্যয় করা হবে, যা চলমান আর্থিক চাপ মোকাবেলায় সহায়ক হবে। বাজেট সহায়তায় এ প্যাকেজে আছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি থেকে 450 মিলিয়ন ডলার, জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকা থেকে 500 মিলিয়ন ডলার, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক এআইআইবি থেকে 250 মিলিয়ন ডলার এবং ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ওএফআইডি থেকে 100 মিলিয়ন ডলার। মোট ঋণের মধ্যে 160 কোটি ডলার পেতে মানতে হবে কঠিন শর্ত। এতে 5.08% পর্যন্ত সুদ দিতে হবে। কঠিন শর্তের এ ঋণের গ্রেস পিরিয়ড মাত্র 3 বছর এবং 12 বছরেই পুরোটা পরিশোধ করতে হবে, যা দেশের প্রেক্ষাপটে কঠিন চ্যালেঞ্জ বলে মত অর্থনীতিবিদদের। নন কনসেশনাল লোনের সবচেয়ে বড় ইম্প্যাক্ট হলো হচ্ছে আপনার বাৎসরিক যে লোন পেমেন্ট অব্লিগেশন, লোন সার্ভিসিং অব্লিগেশন, এটা অলরেডি কয়েক বিলিয়ন, 3-4 বিলিয়ন ডলারের লেভেলে চলে আসছে। পার্সেন্টেজের হিসাবে গত 5-7 বছরে প্রায় 200%-এর উপর বেড়ে গেছে। সেই জায়গাটায় আমার প্রেশার পড়বে। প্রেশারটা পড়লে আমার যে মানে খুব স্কেয়ার্স ফরেন এক্সচেঞ্জ রিজার্ভটা এখনও অত শক্তিশালী না, আগের চেয়ে একটু বেড়েছে। সেই রিজার্ভের উপর প্রেশার পড়বে, ইম্পোর্ট ক্যাপাবিলিটির উপর প্রেশার পড়বে। এজন্য রাজস্ব আয় বাড়ানোর পাশাপাশি সরকারের পরিচালন ব্যয় আরও কাটছাট করার পরামর্শ দেন তিনি। প্রশ্ন হলো যে আমরা ঋণগুলো এখন নেওয়ার জায়গাটা সংকুচিত হয়ে আছে, সুতরাং নিতে হবে, কিন্তু এমন জায়গায় নিতে হবে যেটা না নিলেই নয়, অত্যন্ত ক্রিটিক্যাল, যেটার ইকোনমিক বা হিউম্যান রিটার্ন খুব স্পষ্ট, আর যার টার্মস অ্যান্ড কন্ডিশনস হাইলি কনসেশনাল, মানে খুব সহজ শর্ত বা লম্বা ডিউরেশন, কম ইন্টারেস্ট বা কম প্রাইস, এগুলোকে মাথায় রেখে নিতে হবে। সেটাই হলো আমি মনে করি এই মুহূর্তের মেইন প্রায়োরিটি। যথাসম্ভব বিদেশি ঋণ নির্ভরতা কমিয়ে সাশ্রয়ী বাজেট প্রণয়নের তাগিদ দেন এই নীতি গবেষক। আরাফাত ইসলাম, দেশ টিভি, ঢাকা। দেশের নিজস্ব সম্পদ কাজে লাগিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মঙ্গলবার সকালে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি বোর্ড অফিসে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী AZM জাহিদ হোসেন এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত একান্ত বৈঠকে অংশ নেন। এ সময় টুকু বলেন, বিগত সরকার 17 বছর দেশীয় সম্পদকে অবহেলা করে বিদেশ থেকে জ্বালানি আমদানির উপর নির্ভরশীলতা বাড়িয়েছে। দেশের উন্নতির জন্য সবচেয়ে আগে দরকার জ্বালানি। আমার নিজের জ্বালানি থাকতে আমি বিদেশ থেকে গেলে ইম্পোর্ট করবো। সেই জন্য আমরা বসেছিলাম কিভাবে সবাইকে সন্তুষ্ট করে, সবাইকে একসাথে নিয়ে এসে আমরা যেন আমাদের নিজের দেশের জ্বালানি আহরণ করতে পারি এবং দেশের উন্নয়নের জন্য ব্যবহার করতে পারি।
দেশের ব্যাংক লুটপাটের সাথে জড়িত এস আলম সহ অন্যান্যদের দেশে থাকা সম্পদ বাজেয়াপ্ত ও বিদেশে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনা সহ গ্রেফতারের দাবিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর স্মারকলিপি প্রদান করেছে ভয়েস অফ লয়ার্স বাংলাদেশ। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গিয়ে স্মারকলিপি জমা দেয় সংগঠনটির আইনজীবীরা। এ সময় সংগঠনটির পক্ষ থেকে 4 দফা দাবি ও প্রস্তাবনা পেশ করা হয়। এর মধ্যে ইসলামী ব্যাংক সহ অন্যান্য ব্যাংকে অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত এবং পরবর্তীতে চাকরিচ্যুতদের পুনরায় চাকরিতে পুনর্বাসনের সিদ্ধান্ত বাতিল করা সহ তাদের পাচারকৃত অর্থ দেশে এনে আমানতকারীদের অর্থ ফেরতের ব্যবস্থা করার দাবি জানানো হয়। লুটপাটের শিকার এসব ব্যাংক সুরক্ষিত না হওয়া পর্যন্ত সংগঠনটি সচেষ্ট থাকবে বলেও জানান তারা। বিগত সময়ে এস আলম তার গ্রুপ তার এলাকা থেকে তার আত্মীয় স্বজন এবং পরিবার সহ 10,000 লোককে অবৈধভাবে নিয়োগ দিয়েছে, সেগুলি বিচার করার জন্য আমরা দাবি জানিয়েছি। এবং অন্যান্য ব্যাংকও 6,000 লোক নিয়োগ দিয়েছে। এই 16,000 লোকদেরকে কেন কীভাবে তাদের অবৈধ নিয়োগ দিয়েছে এবং তারা লুটপাটে জড়িত হয়েছিল, এইসব কর্মকর্তা তাদেরকে ব্যাংক থেকে সরিয়ে দেওয়ার জন্য দাবি জানাচ্ছি। চলতি মাসের প্রথম 10 দিনে এই দেশে রেমিটেন্স এসেছে 128 কোটি মার্কিন ডলার। এই হিসেবে প্রতিদিন গড়ে দেশে এসেছে 12 কোটি 80 লাখ ডলার রেমিটেন্স। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি মে মাসের প্রথম 10 দিনে দেশে রেমিটেন্স এসেছে 128 কোটি ডলার। গত বছরের একই সময়ে যা ছিল 90 কোটি 40 লাখ ডলার, অর্থাৎ বছর ব্যবধানে রেমিটেন্স প্রভাব বেড়েছে। চলতি অর্থ বছরের জুলাই থেকে 10 মে পর্যন্ত দেশে এসেছে 3061 কোটি 30 লাখ ডলার রেমিটেন্স। বছর ব্যবধানে বেড়েছে 20.30%। এর আগে গত এপ্রিলে দেশে এসেছে 312 কোটি 73 লাখ ডলার রেমিটেন্স। আর গত মার্চে দেশে এসেছিল 375 কোটি 50 লাখ 50 হাজার ডলার রেমিটেন্স, যা দেশের ইতিহাসে যে কোনো এক মাসের মধ্যে সর্বোচ্চ। আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। জুন মাসের জন্য ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি প্রায় $3 পর্যন্ত বৃদ্ধি পেয়ে $99 পৌঁছেছে। একই সঙ্গে ব্রেন্ট ক্রুডের দামও 3% বৃদ্ধি পেয়ে বর্তমান মূল্য দাঁড়িয়েছে $104। এমন প্রেক্ষাপটে ক্রমবর্ধমান জ্বালানি সংকট মোকাবেলায় জরুরি তেল মজুদ থেকে আরও 5 কোটি 33 লাখ ব্যারেল অপরিশোধিত তেল বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এই তেল এক্সন মোবিল, ট্রাফিগুড়া ও ম্যারাথন পেট্রোলিয়ামের মতো 9টি বড় জ্বালানি সংস্থাকে সরবরাহ করা হবে। বৈশ্বিক তেলের বাজারে অস্থিরতা যেন থামছেই না, প্রতিনিয়তই বাড়ছে জ্বালানি তেলের দাম। সোমবার নিউ ইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে জুন মাসের জন্য ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি প্রায় $3 বেড়ে $98.7 পৌঁছেছে। একই সময়ে লন্ডনের আইস ফিউচার এক্সচেঞ্জে জুলাই মাসের ব্রেন্ট ক্রুডের দামও $3 বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি $104 দাঁড়িয়েছে। বিশ্ববাজারে তেলের লাগামহীন মূল্যবৃদ্ধির মধ্যেই পরিস্থিতি সামাল দিতে জরুরি তেল মজুত উন্মুক্ত করছে যুক্তরাষ্ট্র। মজুত থেকে আরও 5 কোটি 33 লাখ ব্যারেল অপরিশোধিত তেল বাজারে ছাড়ার নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন, যা ধাপে ধাপে সরবরাহ করা হবে এক্সন মোবিল, ট্রাফিগুড়া ও ম্যারাথন পেট্রোলিয়ামের মতো 9টি বড় জ্বালানি সংস্থাকে। সোমবার মার্কিন জ্বালানি বিভাগ জানায়, জরুরি বিনিময় কর্মসূচির আওতায় 9টি প্রতিষ্ঠানের কাছে এ তেল হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রায় 1 কোটি 30 লাখ ব্যারেল পাচ্ছে টেক্সাস ভিত্তিক পণ্য বাণিজ্য প্রতিষ্ঠান ট্রাফিগুড়া ট্রেডিং। এছাড়া ম্যারাথন পেট্রোলিয়াম কর্পোরেশন পাবে 1 কোটি 24 লাখ ব্যারেল এবং এক্সন মোবিল পাবে 1 কোটি 14 লাখ ব্যারেল তেল। এছাড়া মাকুয়ারি কমোডিটিস ট্রেডিং ইউএস, আটলান্টিক ট্রেডিং অ্যান্ড মার্কেটিং, বিপি প্রোডাক্টস নর্থ আমেরিকা সহ বাকি কোম্পানি পাবে মোট 10,50,000 থেকে 65,50,000 ব্যারেল পর্যন্ত তেল। জ্বালানি বিভাগের তথ্য মতে এই কর্মসূচির আওতায় তেল গ্রহণকারী প্রতিষ্ঠানগুলোকে পরবর্তীতে নতুন তেল দিয়ে মার্কিন মজুদ পুনরায় পূরণ করতে হবে। এর আগে মার্চ মাসে ট্রাম্প প্রশাসন ও বিশ্ব জ্বালানি বিভাগ 172 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল ছাড়ার যে বৃহৎ পরিকল্পনা নিয়েছে, এবারের তেল সরবরাহ সেই কৌশলেরই অংশ। তনিমা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি। এখন জানিয়ে দিচ্ছি পুঁজিবাজারের আজকের দিন শেষে লেনদেন পরিস্থিতি। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসএক্স সূচক 24 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5,229 পয়েন্টে। এছাড়া ডিএসসিতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আজ দর বেড়েছে 188টির, কমেছে 138টির, অপরিবর্তিত রয়েছে 67টির দর। লেনদেন হয়েছে 1,101 কোটি 52 লাখ টাকা। গত কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে 387 কোটি টাকা।
এছাড়া যদি আমরা দেখি ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপ গেইনারের তালিকায় প্রথম অবস্থানে ছিল রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেড, দ্বিতীয় অবস্থানে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স পিএলসি, তৃতীয় অবস্থানে ছিল ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড। এছাড়া টপ লুজারের তালিকায় আজ প্রথম অবস্থানেই ছিল মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড, দ্বিতীয় অবস্থানে মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, তৃতীয় অবস্থানে ছিল এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে যদি দেখি আমরা আজ সার্বিক সূচক বেড়েছে 41 পয়েন্ট, বেড়ে দাঁড়িয়েছে 14,683 পয়েন্টে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আজ দর বেড়েছে 109টির, কমেছে 67টির, অপরিবর্তিত রয়েছে 29টির দর, লেনদেন হয়েছে 21,05,00,000 টাকা। এখন জানিয়ে দিচ্ছি টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার। আজ ইউএস ডলার কিনতে খরচ হয়েছে 123 টাকা 25 পয়সা, বিক্রি হয়েছে 122 টাকা 25 পয়সায়। পাউন্ড কিনতে খরচ হয়েছে 171 টাকা 70 পয়সা, বিক্রি হয়েছে 164 টাকা 55 পয়সায়। ইউরো কিনতে খরচ হয়েছে 149 টাকা 20 পয়সা, বিক্রি হয়েছে 143 টাকা 10 পয়সায়। আজ জাপানি ইয়েনের ক্রয় মূল্য ছিল 83 পয়সা, বিক্রি হয়েছে 74 পয়সা। সৌদি রিয়ালের ক্রয় মূল্য ছিল 33 টাকা 24 পয়সা, বিক্রি হয়েছে 32 টাকা 48 পয়সায়। মালয়েশিয়ান রিঙ্গিত কিনতে খরচ হয়েছে 31 টাকা 80 পয়সা, বিক্রি হয়েছে 30 টাকা 89 পয়সায়। এছাড়া যদি দেখি আমরা সিঙ্গাপুরি ডলার আজ কিনতে খরচ হয়েছে 100 টাকা 31 পয়সা, বিক্রি হয়েছে 95 টাকা 75 পয়সা। ইন্ডিয়ান রুপির ক্রয় মূল্য ছিল 1 টাকা 37 পয়সা, বিক্রি হয়েছে 1 টাকা 20 পয়সায়। চাইনিজ ইয়েন কিনতে খরচ হয়েছে 19 টাকা 94 পয়সা, বিক্রি হয়েছে 17 টাকা 94 পয়সায়। এখন জানিয়ে দিচ্ছি চাকরির খবর। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নগদ লিমিটেড। মোবাইল ফোন ভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা প্রতিষ্ঠানটির পেরোল অপারেশনস বিভাগ ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। 11 মে থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে 24 মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এদিকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটির চিফ ফিনান্সিয়াল অফিসার পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে। 11 মে থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী 20 মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। দর্শক, এই ছিল ইসলামী ব্যাংক পিএলসির সৌজন্যে দেশ বাণিজ্য সংবাদে। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। দেশ টিভির সঙ্গেই থাকুন।